মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর যে কোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করে এবং তিনি অস্বীকার করেছেন যে ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া হবে না। হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞার কারণে ইরান বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমা, সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয়। এ সময় ট্রাম্প পুনর্ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের একটি কার্যকর অবরোধ আরোপ করেছে। আমরা টোল চাই না, এটি একটি আন্তর্জাতিক জলপথ। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আপনারা জানেন, আমাদের নৌ অবরোধ শতভাগ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেয়ালের মতো। যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না। এখন আমরা আলোচনা করছি, দেখা যাক কি হয়। ইরানে থাকা ইউরেনিয়াম অন্য দেশে না পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের দুই সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্স জানায়, সর্বোচ্চ নেতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সিদ্ধান্তে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে না পাঠানোর তথ্যটি এসেছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে। রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে আরও কঠোর অবস্থান নিল তেহরান, যা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মঙ্গলবার দেইর কানুন আল নাহর এলাকায় এ হামলা চালানো হয়। এতে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এদিকে মাসুক এলাকায় গোলাবর্ষণে ধ্বংস হয়ে গেছে ইমাম খোমেনি মেডিকেল সেন্টার। ইসরায়েলের দাবি, কেন্দ্রটি হিজবুল্লাহ ব্যবহার করছিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি ছিল দরিদ্র মানুষের একমাত্র ভরসার চিকিৎসা কেন্দ্র। চলতি বছরের মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে এখনো পর্যন্ত লেবাননে 3000-এর বেশি মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 10 লাখ মানুষ। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে হাভানার ডাক লেংড চা বাগান, সবুজ পাহাড় আর চায়ের সুবাসে ঘেরা এই জনপদেও এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব স্পষ্ট। হাজার মাইল দূরের ইরান যুদ্ধের ধাক্কা এসে পড়েছে চা শ্রমিকদের সংসারে। নিত্যপণ্যের দাম বাড়ছে, গ্যাসের খরচ নাগালের বাইরে চলে যাচ্ছে, আর দিন মজুরির আয়ে সংসার চালানো হয়ে উঠছে কঠিন। চা শ্রমিকদের ভোগান্তি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। 550 একর জুড়ে বিস্তৃত ডাংকেল্ট এস্টেটে কাজ করেন প্রায় 1000 শ্রমিক। বছরে উৎপাদন হয় প্রায় 3.5 লাখ কেজি চা। কিন্তু দেশের অন্যতম রপ্তানি খাতের এই শ্রমিকদের জীবন এখন অনিশ্চয়তায় ঘেরা। 38 বছর বয়সী জাসিন্থা মালার কাজ করেন চা কারখানায়। স্বামী সাথিয়া সিলানের সাথে মিলে প্রতিদিন আয় করেন 1350 থেকে 1750 রুপি। এই সামান্য আয় চালাতে হয় 4 সদস্যের পরিবার। যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। গ্যাস কিনতে পারি না, তাই এখন বেশিরভাগ সময় জ্বালানি কাঠে রান্না করি। আগে যেসব জিনিস কিনতাম, এখন সেগুলো অল্প অল্প করে কিনতে হচ্ছে। জ্বালানির দাম বেড়েছে 30% বেশি। রান্নার গ্যাসের দামও বেড়েছে প্রায় 20%। ফলে শ্রমিক পরিবারগুলো বাধ্য হচ্ছে খরচ কমাতে। তবু স্বপ্ন ছাড়েননি 45 বছর বয়সী চা শ্রমিক সাথিয়া সিলান। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে চা পাতা তুললেও তার আশা, সন্তানদের জীবন হবে ভিন্ন। আমি কঠোর পরিশ্রম করছি শুধু সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য। আমি চাই তারা লেখাপড়া শিখে জীবনে ভালো অবস্থানে যাক। দারিদ্র্য আর মূল্যস্ফীতির চাপে জীবন আরও কঠিন হলেও পরিবারগুলো এখনও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রার্থনা করছেন যুদ্ধবিগ্রহ বন্ধের, শান্তিপূর্ণ পৃথিবীর। চৈতি সরওয়ার, 71।
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার গম উৎপাদনে। জ্বালানি সংকট, সারের দাম বেড়ে যাওয়া এবং একই সাথে অনাবৃষ্টির কারণে উৎপাদন নেমেছে অর্ধেকে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। গম চাষ বাদ দিয়ে তাদের অনেকেই এখন ঝুঁকছেন গবাদি পশু পালনের দিকে। এই সংকটের প্রভাব পড়তে পারে বৈশ্বিক বাজারে, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বার্ষিক যে লক্ষ্যমাত্রা নিয়ে গম উৎপাদন শুরু করেছিলেন তার ধারের কাছেও যেতে পারেননি অস্ট্রেলিয়ান কৃষক জাস্টিন ইভরিট। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তীব্র জ্বালানি সংকট আর সারের দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত ব্যয়ে শেষ হয়নি উৎপাদন। তার উপর চলতি বছর অনাবৃষ্টিও হয়েছে কাল, ফলে উৎপাদন নেমেছে অর্ধেকে। অনাবৃষ্টি, জ্বালানি সংকট ও সারের দাম বৃদ্ধি, এই ত্রিমুখী সংকটের কারণে অস্ট্রেলিয়া জুড়ে গমের উৎপাদন কমে যাচ্ছে। আমার ধারণা এই সংকট কাটিয়ে আগামী বছর আবার সবাই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নেবে। ইভরিট জানান 6 প্রজন্ম ধরে কৃষি কাজে জড়িত তার পরিবার। আগে এমন সংকট দেখেননি। আগে 1 টন ইউরিয়া সারের দাম ছিল 800 টাকা, কিন্তু এই বছর সেটা 1600 থেকে 1700 টাকায় দাঁড়িয়েছে। তাহলে কিভাবে সার ব্যবহার করব আমরা? সঠিক পরিমাণে সার না দিয়ে পর্যাপ্ত ফসল আশা করা যায় না। এমন চাপে অনেকেই এবছর গম চাষের ঝুঁকি নেয়নি। উৎপাদনকারী দেশটির বহু কৃষক ইরান সংকটে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটার পাশাপাশি আমদানি রপ্তানির গুরুত্বপূর্ণ রুট হরমুজেও স্বাভাবিক নেই জাহাজ চলাচল, আর এর সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশের নানা খাতে। যুদ্ধ আর শুষ্ক মৌসুমের প্রভাবে প্রায় 1 কোটি টন কম গম উৎপন্ন হয়েছে দেশটিতে, যা বছরের বৈশ্বিক রপ্তানির 5% সমান। আগামী বছর পরিস্থিতি আরো কঠিন হতে পারে। সারের ঘাটতিতে জমিতে পর্যাপ্ত পুষ্টি উপাদানের অভাব হতে পারে। পাশাপাশি সংকট দেখা দিতে পারে বীজ উৎপাদনেও। চলতি বছর বরং গবাদি পশু পালনকেই বেশি লাভজনক মনে করছেন অস্ট্রেলিয়ান অনেক কৃষক। গম চাষের বদলে এই বছর আমরা কিছু গবাদি পশু এনেছি। এগুলোকে পালন করা যদি বেশি লাভজনক হয়, তাহলে হয়তো পরবর্তীতে গম চাষ বাদ দিয়ে এই দিকে আরো বিনিয়োগ করব আমরা। গম উৎপাদন কমে যাওয়ায় প্রভাব এরই মধ্যে দেখা দিয়েছে বিশ্বজুড়েও। বিশ্লেষকদের আশঙ্কা, এতে দাম বেড়ে চাপ সৃষ্টি হতে পারে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। আরাফাত ইসলাম, ৭১। আবারও বিশ্বজুড়ে আতঙ্কের নাম ইবোলা। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলার এক বিরল ধরন বুন্ডিবুগিও। এরই মধ্যে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবচেয়ে উদ্বেগের বিষয়, ইবোলার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এখনো পর্যন্ত নেই কোনো অনুমোদিত ভ্যাকসিন। আরাফাত ইসলামের আরও একটি রিপোর্ট। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতরি প্রদেশ পরিণত হয়েছে ইবোলার নতুন হটস্পটে। উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্ত ঘেঁষা এলাকায় মানুষের নিয়মিত যাতায়াতের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত 500-র বেশি সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় 150 মানুষের। গত 24 ঘন্টাতেই শনাক্ত হয়েছে আরও 26 জন। বিশেষজ্ঞরা বলছেন বুন্ডিবুগিও ইবোলা ভাইরাস পরিবারের একটি আলাদা প্রজাতি। এটি 2014 থেকে 2014 সালে পশ্চিম আফ্রিকায় ভয়াবহ মহামারী তৈরি করা জায়ার ইবোলা স্ট্রেইন থেকে ভিন্ন। আফ্রিকায় সংঘাত, মানুষের বসতি স্থানান্তর, স্বাস্থ্য খাতে নজরদারির অভাব এবং দেরিতে রোগ শনাক্ত হওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসটি এখন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত এই স্ট্রেইনের কোনো ভ্যাকসিন নেই। বিজ্ঞানীরা বলছেন আগের ইবোলা গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ভ্যাকসিন তৈরির কাজ শুরু করা সম্ভব। তবে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, অনুমোদন এবং উৎপাদনে সময় লাগতে পারে 1 বছর পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়েছে 18 টন চিকিৎসা সামগ্রী। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রীও। অন্যদিকে কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পরীক্ষামূলক ভ্যাকসিন পাঠানোর প্রস্তুতি চলছে। ইবোলার নতুন এই ধরন মোকাবেলায় জরুরি বৈঠক চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আরাফাত ইসলাম, ৭১। মালয়েশিয়ায় পশুর খামার করে আলোচনা এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠান MEF।
কুয়ালা সেলানগড়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে গরু, ছাগল ও হরিণের 3টি খামার, যেখানে কোরবানের ঈদকে সামনে রেখে তোলা হয়েছে হাজারেরও বেশি পশু। কিভাবে পরিচালিত হচ্ছে এই উদ্যোগ আর স্থানীয় বাজারে কেমন সাড়া মিলছে জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। মালয়েশিয়ার সমুদ্র তীরবর্তী শহর কুয়ালা সেলানগড়ের সবুজ শ্যামল ও শান্ত পরিবেশে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এই গরুর খামার। বাংলাদেশি প্রতিষ্ঠান MEF এর উদ্যোগে পরিচালিত খামারগুলোতে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন জাতের গরু দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে। আর কোরবানির ঈদকে সামনে রেখে পশুগুলোর নেওয়া হচ্ছে বিশেষ যত্ন। প্রাকৃতিক যেসব খাদ্য সেগুলো খাওয়াই, নিজস্ব আমাদের খেয়ার আছে, নিজস্ব আমাদের ঘাস আছে, এগুলো খাওয়িয়ে এই গরুগুলাকে আমরা আস্তে আস্তে বড় করেছি। ফার্মে গরু আছে, ছাগল আছে, হরিণ আছে, মাছও আছে, মুরগি আছে। গরু ও ছাগলের পাশাপাশি খামারের একটিতে রয়েছে হরিণও। প্রাকৃতিক ঘাস ও স্বাভাবিক খাবার দিয়ে বড় করা হচ্ছে এসব গবাদি পশু। হরিণের চাহিদা আছে, হরিণের চাহিদা এখানে বেশ ভালোই আসে। খামারগুলোতে প্রতি 3 মাস পর পর গবাদি পশুর টিকা ও অন্যান্য স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে আসে মালয়েশিয়া সরকারের নির্ধারিত পশু চিকিৎসকরা। 3 মাস পর পর আসে, গরু টিকা দেয় এবং খাদ্য চেক করে, গরু রক্ত পরীক্ষা করে। কাঁচা ঘাস খাওয়ালে স্বাস্থ্য ভালো, দুধ দেয় বেশি, সেই জন্য বেড়ে নেওয়া যায়। কোরবানির ঈদকে সামনে রেখে ইতিমধ্যে ক্রেতাদের আগ্রহ বেড়েছে অনেক। খামার সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে মানসম্মত পশু উৎপাদনের লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালা সেলানগড়, মালয়েশিয়া। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আবারও ইতিহাস গড়লেন নেপালের কামিরিতা শেরপা। 56 বছর বয়সী এই পর্বতারোহী 32 বারের মতো এভারেস্ট জয় করে ভেঙেছেন নিজেরই গড়া বিশ্ব রেকর্ড। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর সেই এভারেস্ট জয় করাই যেন জীবনের নিত্যসঙ্গী কামিরিতা শেরপার। ৮,৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্টে 32 বারের মতো পৌঁছে নতুন ইতিহাস করেছেন এই নেপালি শেরপা। 14 পিক্স এক্সপেডিশন কোম্পানির ক্লায়েন্টদের পথ দেখাতে গিয়েই অর্জন করেন এই অনন্য কীর্তি। এর আগে 2023 সালে 28তম বারের মতো এভারেস্ট জয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন কামিরিতা নিজেই। 2024 সালে 30তম বারের মতো এভারেস্ট জয় করে দেশে ফিরলেও থামার ইঙ্গিত দেননি তিনি। 1994 সালে প্রথমবার এভারেস্টে ওঠেন কামিরিতা। এরপর থেকে প্রায় প্রতি বছরই জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। কেবল 2014, 15 ও 20 সালে বিভিন্ন কারণে এভারেস্ট অভিযান বন্ধ থাকায় অংশ নিতে পারেননি তিনি। আমি এখন ক্লান্ত, আমি বিশ্রাম নিতে চাই। এখনই ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারছি না। তারপরও আমি হয়তো 1-2 বছরের মধ্যে আবারও আরোহণ চালিয়ে যাব। নেপালের পর্যটন বিভাগ কামিরিতার এই অর্জনকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। দেওয়ান মোবাশিরা হোসেন, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 এর সাথে।